চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজার জেলা। আমার চারপাশে যে সবুজ দেখছেন, এই পুরো জেলাকে বাংলাদেশের সবচাইতে বেশি সবুজ যদি আপনি বলতে চান, আপনি এই জেলাকে বলতে পারেন। এই জেলায় 4টি সংসদীয় আসন। এই জেলায় নানান রকমের সম্ভাবনা রয়েছে। প্রবাসী অধ্যুষিত এই এলাকা, চা বাগানের শ্রমিকদেরও এই এলাকা। এখানে নানান রকমের সংকট এবং সম্ভাবনা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমি ফারাবী হাফিজ, 26-এর নির্বাচন নিয়ে আজকে আমরা মৌলভীবাজারে। আজকে আমরা মূলত কথা বলতে চাই মৌলভীবাজার 3 আসন নিয়ে। মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলা নিয়ে গঠিত এই 3 আসন। ভোটার সংখ্যা প্রায় 5 লাখ। এখানে চা শ্রমিকরা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সংখ্যালঘুরা রয়েছেন। এখানে নানান রকমের সংকট এবং সম্ভাবনা এই অঞ্চল কেন্দ্রিক রয়েছে। আমি শুরুতেই আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আলোচনার জন্য পরিচয় করিয়ে দিই। আমার হাতের ঠিক ডানে রয়েছেন এম নাসির রহমান, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, মৌলভীবাজার 3। হাতের বামে রয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী, মৌলভীবাজার 3। এবং সবশেষ রয়েছেন জনাব মুজিবুর রহমান মুজিব, তিনি আহ্বায়ক, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। মৌলভীবাজারের যেই সব সংকটের কথা আমরা জানি, উপর দিয়ে সব যেমন সুন্দর, এখানকার চারপাশ দিয়ে তাকালে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ যদি দাবি করে থাকেন যে মৌলভীবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা, সেই দাবিকে উপেক্ষা করার সুযোগ নাই। কিন্তু সংকটের কথাও যদি বলেন, এই সংকটের পেছনে মৌলভীবাজারের বেশিরভাগ মানুষ মনে করেন এখানে তারা আসলে বঞ্চিত। এই বঞ্চনাটা বিশেষ করে গত 17 বছর যারা এখানে দায়িত্বে ছিলেন, যে সরকার এইখানের যাদের দায়িত্বপ্রাপ্ত অভিভাবকরা ছিলেন বা জনপ্রতিনিধি ছিলেন, জনাব নাসির রহমান, আপনি যদি এই প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে অনেকেই মনে করেন যে আগের যে সংকটটা এখানে ছিল সেই সংকটটা আসলে কাটে নাই। যে বঞ্চনার কথা এনারা বলে থাকেন, যেই প্রক্রিয়ায় আমরা একসময় দেখেছি এই মৌলভীবাজার এম সাইফুর রহমানের এলাকা, এই মৌলভীবাজার সেই নামেই পুরো সিলেট অঞ্চলে পরিচিত। একটা সময় আমরা এটাও শুনেছি মৌলভীবাজার ছোট জেলা হলেও সারা বাংলাদেশের সবচেয়ে বেশি বরাদ্দ এই জেলায় আসছে। সেই মৌলভীবাজার এইভাবে পিছিয়ে পড়লো কেন? আমাদের দলনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন ইয়েতে, এবং আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে দেশবাসী সবাই ইনশাল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন। আমি আবারও আদত্ত আহ্বান জানাবো আমাদের নেত্রী বলবো না, এখন অ্যাকচুয়ালি খালেদা জিয়া এখন আর আমাদের নেত্রী না, উনি এখন পুরা দেশবাসীর নেত্রী, উনি দেশবাসীর সম্পদ। এবং আগামী দেশের রাজনীতিটাকে সুষ্ঠুভাবে আসার জন্য ওনার থাকাটা অত্যন্ত প্রয়োজন। আমাদের দেশের রাজনৈতিক সবকিছু স্থিতিশীলের জন্য অনেকে হয়তো বুঝেন না, কিন্তু একটা মানুষই বিরাট একটা ফ্যাক্টর দাঁড়ায়, আর সেই মানুষটাই বেগম খালেদা জিয়া। তা আশা করি আমরা আমাদের দেশবাসীর দোয়ায় উনি সুস্থ হয়ে আসবেন, আমরা এই কামনা করি। আপনি একটা কিছু বলেছিলেন এখানে যে যারা এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন বা নির্বাচিত ছিলেন, আমি এই জায়গাটা একটু কারেকশন করতে চাই। যেই দল এখানে ক্ষমতা ছিল তারা নাইদার দায়িত্বপ্রাপ্ত ছিল নর তারা নির্বাচিত ছিল, তারা দুইটার একটা। তারা গায়ের জোরে এবং ভণ্ডামি এবং চোরামি করে ক্ষমতা আকৃষ্ট করে রেখেছিল। তারা কোনো অবস্থাতেই কোনো দায়িত্বপ্রাপ্ত ছিল না এবং কোনো নির্বাচিত তো প্রশ্নই ওঠে না। তো এখন আপনি তাহলে বুঝেন, যারা দায়িত্বপ্রাপ্ত না এবং নির্বাচিত না, তাদের জন্য তো এলাকা বা এলাকার জনগণের জন্য কোনো মায়া দরদ থাকতে পারে না। তারা সো কল্ড প্রতিনিধি হয়েছিলেন জাস্ট নমিনেশনের মাধ্যমে, নমিনেশন দিয়ে দিলেই প্রতিনিধি, নির্বাচন তাদের বিষয় না। এই দলের নির্বাচন বলে কোনো, আর 2024 সালের এই যে আমি ডামি নির্বাচনের মাধ্যমে, এর আগে
নির্বাচনকে কবরস্থ হয়ে গেছিল। 24 সালের নির্বাচনের মধ্যে মানে ওইটার কমপ্লিট সিমেন্ট টিমেন্ট দিয়ে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্বাচন বলে কোনো জিনিস এই দেশের মধ্যে আর ছিল না। যাই হোক, তো আপনি বলেছেন যে এই মৌলভীবাজারে এখানে যে উন্নয়নের একটা ইয়ে ছিল, ইয়েতে অবশ্যই আপনার জনাব সাইফুর রহমান বিএনপি সরকারের দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন প্রধানমন্ত্রী পরে, এবং অত্যন্ত দাপটের সাথে ওনার অর্থমন্ত্রিত্ব ইয়ে করেছেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে বেগম খালেদা জিয়া ওনাকে খুবই সম্মানিত ইয়ে করতেন, সমীহ করতেন ওনার উপদেশে। তো ন্যাচারালি নিজের এলাকার জন্য তো একটু আসবেই, বাট এই কথাটা বলে ওনাকে ইয়ে করতে পারবেন না যে না উনি খালি মৌলভীবাজারেই করেছেন। নো, উনি গ্রেটার সিলেটে প্রচন্ড পরিমাণে ইয়ে করেছেন। এবং এটা বলবেন না যে না উনি রংপুর ডিভিশন কিছু দেন নাই বা এরকম কোনো কিছু নেই ওই ধরনের। হ্যাঁ, একটু পক্ষপাতিত্ব নিজের এলাকার প্রতি থাকতেই পারে, হ্যাঁ এটা থাকতেই পারে, বা তাই বলে উনি অন্য অন্য এলাকায় কোনো বঞ্চনা করেন নাই। হ্যাঁ, এবং গ্রেটার সিলেটে আপনি এই 4টা জেলাতেই কিন্তু উনার আপনি অনেক উন্নয়নের আপনি ইয়ে পাবেন ইসে। এখন আমরা আমাদের যদি মৌলভীবাজারে আসি, উনার মন্ত্রিত্ব থাকাকালে এবং ওই এক সময় ওই সময় আমিও এমপি ছিলাম 2001 সাল থেকে 2006 সালে, আমরা এখানে রাস্তাঘাট, বিদ্যুৎ এবং স্কুল কলেজে ব্যাপক উন্নয়ন সাধন করেছিলাম। এবং মৌলভীবাজারে আপনার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমরা এখানে স্থাপন করেছি। আপনার টেকনিক্যাল কলেজ বলেন, আপনার শিল্পকলা একাডেমি বলেন, তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিস যেগুলো যা করার আমরা করেছিলাম। 100 শয্যা হাসপাতালকে 250 শয্যায় আধুনিক হাসপাতালে পরিণত করা, এগুলো সবই আমরা ইয়ে করেছিলাম ইয়েতে। এরপরে যখন আপনার এই অবৈধ অনির্বাচিত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, ওনারা এই মৌলভীবাজারের কোন উন্নয়নের ব্যাপারে একদম অনীহা ছিল। কোনো টাকা বরাদ্দ ইয়েতে আমি এগুলো শুনছি, কোনো টাকা বরাদ্দ নাই করেন নাই ওনারা। এবং যারা এখানে তথাকথিত এমপি ছিলেন, তথাকথিত বলতেই হবে কারণ এরা তো নির্বাচিত এমপি ছিলেন না, ওনাদের এই ব্যাপারে কোনো ইয়ে ছিল না ওরা, এবং ওদের তা কোনো গার্ডসও ছিল না, কোনো অথরিটিও ছিল না, কোনো ইয়ে। ওরা খালি এমপি হওয়ার জন্য এমপি বানিয়ে দেয়, এমপি নামটা লাগানোর জন্য, আর কিছুই না ওদের। আর ইয়েতে এখন আমি যখন এই যে আমরা গত প্রায় 3 সপ্তাহ হয়ে গেল উপরে আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি একটু বাজারহাটে, এই যে গ্রামীণ জনপথে যে সমস্ত রাস্তা আমরা করে দিয়ে গেছিলাম, এই রাস্তাগুলি দিয়ে গাড়ি চালানো খুবই কঠিন। যে জায়গায় যেতে আপনার 15 মিনিট লাগবে সেটা অ্যাকচুয়ালি লাগে আপনার 30 থেকে 40 মিনিট, কারণ গাড়ির স্পিড নাই, রাস্তা খানাখন্দে ভরা। আমি এর আগেই এলজিডি এখানে যে রাস্তাঘাট করে জিজ্ঞেস করেছিলাম রাস্তায়, বলে স্যার এখানে টাকা আছে খুব সামান্য, মেইনটেনেন্সের টাকা দিয়েও সামাল করতে পারি না। হ্যাঁ, নতুন রাস্তা তো পরের কথা, তো নতুন রাস্তা তো করেই নাই, মেইনটেনেন্সের রাস্তা মানে রাস্তার যে মেইনটেনেন্স আমরা যে করে দিয়ে গেছিলাম সেটারও কোনো কিছু ইয়ে হয় নাই। যে এলজিডির 2টা রাস্তার কথা বিশেষ করে আমরা এখান থেকে শুনছিলাম মানুষের কাছ থেকে, একটা হচ্ছে যে মৌলভীবাজার আমতুল যে সড়ক, আর একটা হচ্ছে রাজনগরের মুন্সিবাজার মোকামবাজারের যে সড়ক। এই 2টা রাস্তার কথা বিশেষভাবে মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। মুন্সিবাজার মোকামবাজার থেকে সোনাটিকির ভিতর দিয়ে যে রাস্তাটা মোকামবাজার গেছে, যেটা বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমরা করেছিলাম, রাইট, বিশ্ব ব্যাংকের অর্থায়নে রাস্তা করা হয়েছিল, অনুপযোগী আবার চলাচল, এইটা রাস্তার অনুপযোগী। আমি সেদিনকে আমি মিটিং করতে যাওয়ার জন্য আমাকে মানা করা হয়েছে রাস্তা ইউজ করতে, পরে আরেকটা রাস্তা দিয়ে পুরনো রাস্তা দিয়ে ছোট রাস্তা দিয়ে আমাকে যেতে হয়েছে, ওটা তো অনেক চড়া রাস্তা, রাইট রাইট, তো ওটার কোনো মেইনটেনেন্সের। আমরা আবার আপনার কাছে আসবো। আমি যদি জামাতের প্রতিনিধি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি, 5 আগস্টের আগে একরকমের পরিস্থিতি ছিল, 5 আগস্টের পর অনেকেই মনে করে যে সরকারে আপনাদের ভালো প্রভাব রয়েছে, এই সরকারে আপনাদের এক ধরনের প্রভাব রয়েছে বলে মনে করেন, প্রতিনিধিত্ব ডিরেক্ট না থাকলেও প্রভাব আছে। আপনারা কি মৌলভীবাজার কেন্দ্রিক কোনো ধরনের উন্নয়ন কাজ এর মধ্যে করার চেষ্টা করেছেন? আমি প্রথমে আজকে যে স্টার নিউজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান করার জন্য, স্টার নিউজ কর্তৃক করার জন্য স্টার নিউজকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আসলে যেভাবে আপনার কাছ থেকে এসেছে বা হয়তো অন্যান্য কিছু মানুষ এটা মনে করে,
আসলে এই সরকারের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে আমাদের বিশেষ কোনো মানে সম্পর্ক আসলেই নেই। ওনারা মোটামুটি রাজনৈতিক সব দলের সাথেই মানে সুসম্পর্ক রাখেন, এই সুবাদে আমাদের সাথেও তাদের একটা সম্পর্ক আছে, বিশেষ কোনো কিছু নেই। তারপরে আমরা লোকাল প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা বিভিন্ন সময় ছোটোখাটো কিছু সমস্যা সমাধানের জন্য, ছোটোখাটো কিছু রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করেছি। কিন্তু এটা যেটা আমার এই নাসির রহমান সাহেব বলেছেন যে তাদের অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে আসলে তেমন কোনো কাজ করার সুযোগ হয়নি। তো এই বরাদ্দ বাড়ানোর ক্ষেত্রে মানে যেই কারণে অনেকেই মনে করেন যে আপনাদের প্রভাব আছে, সেটি হচ্ছে যে আপনাদের অ্যাডমিন ক্যাডার বলেন, হেলথ ক্যাডার বলেন, সেই জায়গায় আপনাদের লোকজন আছেন বলে অনেকেই মনে করেন। সেই জায়গায় বলা হয় তাদের সাথে সুসম্পর্ক রেখে যেই জিনিসটা আওয়ামী লীগের নামে যে দুর্নামটা ছিল, যে তারা স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে বা কক্ষিগত করে এখানকার কাজগুলো তারা নিয়ে নেন, তারা এলজিডির কাছ থেকে সমস্ত টেন্ডারে তাদের লোকজনের নাম, সেই জায়গায় কোন ধরনের কোনো প্রভাব জামায়াত ইসলামী রাখে কিনা? না, আসলে আমাদের তো এ ধরনের কোনো ঠিকাদার কন্ট্রাক্টরই নাই। আপনাদের দলের কেউ নাই? না। কোন দলের আছে? আছে বিভিন্ন অতীতে যারা বিভিন্ন সময়ে ক্ষমতায় ছিলেন সেই সব দলের আছে, যারা এইসব পেশায় নিয়োজিত আছে তারা। কিন্তু 5 আগস্টের আগে যেসব অনিয়ম হতো, সেই ধরনের অনিয়ম কি এখন হয় নাকি একেবারে বন্ধ হয়ে গেছে? অনিয়ম বন্ধ হয় নাই, অনিয়ম আছে, চলতেছে। কি কি ধরনের অনিয়ম হয় মৌলভীবাজার কেন্দ্রিক বা আপনার আসন কেন্দ্রিক? এটা যেটা লোকমুখে শোনা যায় বা আমরাও কম বেশি দেখি, এই যে ঘুষ দুর্নীতি এগুলা তো আছেই, যেগুলা ওই যে আমাদের নাসির রহমান সাহেব বলেছেন যে রিপেয়ারিং এর কাজ যেগুলা হচ্ছে, সেই কাজগুলাতেও বিভিন্ন অনিয়ম আছে। অনিয়ম যেটা আগে ছিল এটা এখনো চলতেছে। এরপরে সাধারণ পাবলিক, সাধারণ মানুষ বিভিন্নভাবে তারা হেরাস হচ্ছে, চাঁদাবাজি। এইটা নিয়ে কি প্রশাসনের সাথে, ধরেন স্থানীয় থানা, ইউএনও অফিস বা ডিসি অফিস, সেখানে কি আপনাদের কোনো প্রতিনিধিত্ব থাকে? তাদের বিষয়ে আপনার কি ভোকাল হন নাকি অনিয়ম খালি আপনারা শুনেনি? না, আমরা আসলে আমাদের কোনো প্রতিনিধি নির্ধারিত নেই। জি, আমরা এ ধরনের কোনো অনিয়ম আমাদের কাছে ধরা পড়লে আমরা সংশ্লিষ্ট মানে অফিসে বা অফিসারের সাথে আমরা যোগাযোগ করে আমরা এগুলা সুষ্ঠু সমাধানের জন্য আমরা চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি মুজিব ভাই আপনাকে একটু দৃষ্টি আকর্ষণ করি, এখানকার প্রধান প্রধান সংকট নিয়ে যদি আপনার একটু দৃষ্টি মানে আলোকপাত শুনি। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আনুষ্ঠানিকভাবে কথা বলার পূর্বে আমি বিজয়ের মাস, এটি ডিসেম্বর শুরু হয়েছে, এই বিজয়ের এই মাসে, স্বাধীনতার এই মাসে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তখন এই আওয়ামী 11 বছর 12 বছর মুক্তিযোদ্ধা নয়, আমি তখন মাস্টার্স কমপ্লিট 70-এর আগেই একজন মাঠের মুক্তিযোদ্ধা ছিলাম। যখন 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে যখন অনেকেই পালাই ভাব সীমান্ত পেরিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে, তখন পাকিস্তান সেনাবাহিনীর এক দেশপ্রেমিক মেজর অনেকেই খুব পরিহাস করে বেয়াদবের মতো বলতেন, এক মেজরের ডাকে বাংলাদেশ স্বাধীন হয় নাই। সেই মেজর জিয়া তার জীবনকে বাজি রেখে, আই মেজর জিয়া ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, তিনি বলেছিলেন এই কথাটি প্রথম। আসলো বাংলাদেশের একটি দিক নির্দেশনা চট্টগ্রাম কালুরহাট বেতারকেন্দ্র থেকে। আমি তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সঙ্গে সঙ্গে আরেকজন লোকের নাম আনতেই হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ বিশ্বস্ত সহচর, ভাষার সৈনিক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, বৃহত্তর সিলেটের উন্নয়নের অগ্রগতির অগ্রদূত এম সাইবুর রহমান, যার খুবই বিশ্বস্ত সহকর্মী ছিলেন। সমগ্র বৃহত্তর সিলেটের আজকের যে উন্নয়ন, আমি একজন প্রবীণতম মুক্তিযোদ্ধা বৃহৎ সিলেটর বিভাগের মধ্যে, আমি একজন প্রবীণতম আইনজীবী সিলেটর বৃহত্তর বিভাগের মধ্যে। আমার পেশাগত সামাজিক রাজনৈতিক কারণে আসা দেওয়া আছে, যেখানেই যাবেন তার ছোঁয়াটি আপনি পাবেন। একটি প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন, আমি ধন্যবাদ জানাই আপনাকে এটা অনুষ্ঠানের জন্য। যদিও আমরা সকলেই খুবই মানসিকভাবে পীড়ার মধ্যে আছি, আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
আমাদের নেতা মাননীয় পদপ্রার্থী সংসদ সদস্য সাবেক এবং বিএনপির নির্বাহী কমিটির কেন্দ্রীয় সদস্য এম নাসির রহমান সাহেব সূচনা বক্তব্যে খুবই প্রাসঙ্গিকভাবে বলছেন যে আপনার যে প্রশ্ন ছিল এটার কারণ ছিল যে উন্নয়ন শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, আজকে এই যে একেবারেই অর্বাচীন বলবো না, কিন্তু অনভিজ্ঞ লোকেরা সংস্কার মানে না বিএনপি বলে যে কথাটা বলেন, কথাটা ঠিক নয়। কারণ প্রেসিডেন্ট জিয়া প্রথমেই 19 দফা কর্মসূচি, খালকাটা কর্মসূচি নিয়ে গ্রামকে গ্রাম, সেই সিলেটের যে ছিলেন, আমি সিলেটের সেই মিটিংয়ে ছিলাম। প্রেসিডেন্ট জিয়াই ছিলেন বাংলাদেশের প্রথম সংস্কারক। জি, জিয়ার সহধর্মিনী নয়, জাতির নেত্রী, জাতির অভিভাবক, বিএনপির প্রাণ বেগম খালেদা জিয়া আজকে এই কঠিন সজ্জায় আছেন। আমি তার রোগ মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে মনোজাত করি। আমাদের সাবেক সংসদ সদস্য নাসির রহমান সাহেব যথার্থই বলেছেন, বেগম জিয়া আর বিএনপির 4% নন, তিনি জাতির অভিভাবক। এই সরকার সকল দলের সরকার, এই সরকার তাকে একটা উপাধি, একটা সম্মান দিয়েছে, একটা ভিভিআইপি সম্মান দিয়েছে। চীন, এই সরকারকে আমি ধন্যবাদ জানাই। আপনার এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন। এই নাসির রহমান সাহেব যেটা আনছেন, আমি ওখানে যোগ করব যে উন্নয়ন শুরু করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, এর পরবর্তী পর্যায়ে একনাকের বিকল্প চেয়ারম্যান তো আপনি জানেন, আমাদের এমপি সাহেব বলছেন, সিপুর রহমান সাহেব অর্থমন্ত্রী হিসাবে। তার সময় আজকে যে সমগ্র দেশের টাকা এস আলমরা, সালমান রহমানরা নিয়ে গেল, সাইবুর রহমান সাহেবের সময় তো মানি লন্ডারিং ছিল না, সাইবুর রহমান সাহেবের সময় তো এস আলম ছিলেন না, তার নখ দর্পণে ছিল সমগ্র অর্থনীতিটি। সেখানে একটা অর্থনৈতিক শৃঙ্খলা ছিল, মুদ্রাবাজারে একটা নিয়ন্ত্রণ ছিল, দেশের এত কালোবাজারি ছিল না। এটা পরবর্তী পর্যায়ে 16 বছরের নির্বাচন প্রসঙ্গে একটা কথা বলি, আমি একজন কলামিস্ট। নির্বাচন হইলেই গণতন্ত্র হয় না। পৃথিবীর জঘন্যতম স্বৈরাচার জার্মানির অ্যাডলফ হিটলার তার ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির নির্বাচন করে জার্মানির ফেরার হয়েছিল, কিন্তু তার চেয়ে ঘৃণ্যতম স্বৈরাচার আর পৃথিবীতে আসে নাই। বাট হি ওয়াজ অলসো ইলেক্টেড ফিরার। শেখ হাসিনা হিটলারকেও লজ্জা দিয়েছে। আমি আরেকটি লেখা হয়ে বলছি, আমাকে মাফ করবেন, শেখ হাসিনাকে আমি বলছি বাংলাদেশের দস্যু পুলন, ইন্ডিয়াতে একজন দস্যুরান ছিল। তো এটা একটা ছিল। আমরা খুবই আশাবাদী যে রাষ্ট্রের 3টি, আমি একজন আইনজীবী, রাষ্ট্রের 3টি অর্গান ভেরি ভাইটাল, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং লেজিসলেচার। আমি একজন 60-এর দশকের সংবাদকর্মী। ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ বলা হয় আপনাদেরকে। মিডিয়া অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনারা এই দায়িত্ব পালন করতেছেন। এই টক শোতে আপনারা এই যে আলোকোজ্জ্বল জলসাগর রাজধানী ছেড়ে এই গ্রাম বাংলা এসেছেন, শাহজালালের স্মৃতিবিজড়িত সাইফুর রহমান সাহেবের সিলেট এম্বুলেন্সারে এসেছেন। আমি একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করব আমাদের আজকের এখানে 2 জন উপস্থিত, আমাদের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য, তার উন্নয়নের ছোঁয়া এখনো আছে। আমাদের জামাত ইসলামের মনোনীত প্রার্থী মাননীয় সাহেব, 2 জন সদস্য পদপ্রার্থী। আমি বেশি কথা বলা উচিত নয়, আমি নিজে অসুস্থ। আমি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের গার্জিয়ান, আমাদের মুরব্বী, আমাদের নেতা এম সাইবুর রহমান এর স্মৃতির প্রতি সম্মান, আর দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই আপনাদের কাছে। সমগ্র দেশব্যাপী আজকে দোয়া হচ্ছে। কালকে বিরাট আকার একটা মিলাদ হয়েছে, পত্রিকায় টেলিভিশনে দেখলাম কয়েকজন লোক এসে বলছে গ্রামের থেকে যে কয়টা কিডনি লাগে, আমার সব কিডনি নিয়ে বেগম জিয়াকে দিয়ে দেন। খুব আবেগে আপ্লুত হয়ে কালকে আমি রাত্রে ঘুমাতে পারিনি। আমরা দোয়া চাইবো আমাদের কাছে, দেশ এবং জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করুন। আমি যারা 70 সালের 2টা বুট দিয়েছিলাম মাননীয় উপস্থাপক সাহেব, এমপি এবং এমএনএতে, আর বাংলাদেশের বিএনপির সময় বুট হয়েছিল, সমগ্র জাতি গভীর আগ্রহ অপেক্ষায় আছে বুটের জন্য। আমরা আগামী সংসদ নির্বাচন, আমাদের এ প্রজন্মের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির কাছে একটি আহ্বান করেছেন, বিশেষ করে নবীন প্রজন্মকে, যে হে নবীন, আগামী তোমাদের বুটটি হোক দানের শীষের জন্য। আচ্ছা, আগামী নির্বাচনে তারেক রহমানের সুরে সুর মিলিয়ে তার একজন অনুসারী হিসাবে আমি হয়তো সামনের 5 বছরের পরে নির্বাচন আর পাবো না বয়স এবং অসুস্থতার কারণে। আমি আশা করব সেইভাবেই বাংলাদেশের উন্নয়নের জোয়ার, যেটা 16 বছরে থমকে গিয়েছিল আওয়ামী দুঃশাসন আমলে, আবার শুরু হবে এবং আবার আমাদের দেশের মানুষের সুখ শান্তি সমৃদ্ধি প্রগতির পথে এগুবে। আমি আপনাকে আবার ধন্যবাদ জানাই, আমাদের প্রার্থীর ধন্যবাদ জানাই, আবার আসবো আমরা। স্থানীয় তাদের সুস্বাস্থ্য দেখে কল্যাণ কামনা করি। স্থানীয় সংকট এবং সমস্যাগুলো নিয়ে একটু অ্যাড্রেস করতে চাই। এখানকার 250 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল আছে জেলায়,
খুব আশ্চর্যের সাথে খেয়াল করলাম, আমি যখন এই মৌলভীবাজার জেলা দিয়ে আমরা ক্রস করছিলাম মেইন রোডটা, সেই পুরো একটা জেলার দুই পাশেই শুধু বেসরকারি ক্লিনিক আর ক্লিনিক। আমি অন্য কোন জেলা শহরে এতটা আমার চোখে পড়ে নাই। এইখানে প্রবাসী অধ্যুষিত এলাকা, সরকারি যে হাসপাতালটা সেটার আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করলাম। সেখানে দেখলাম যে হাসপাতালের যে বেড 250 শয্যা বলা হলেও সেই বেডের যা অবস্থা এবং মানুষ যেভাবে সিঁড়িতে পর্যন্ত বসা, আমি দেখে অবাক হইলাম যে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে সবচেয়ে উন্নত পয়সাওয়ালাদের শহরের একটা। তো সেই জায়গায় এই অবস্থা, আপনি আপনার অবজারভেশন কি এবং এটা নিয়ে যদি আপনার প্ল্যানটা একটু শুনি। ধন্যবাদ ফারুকী সাহেব। এই মৌলভীবাজার 250 শয্যা হাসপাতাল এটা খালি নামে, বেসিক্যালি হাসপাতাল তো দূরে থাক, এটা ক্লিনিকও না, এটা খালি রেফারেল এরিয়া। আপনি মনে শান্তি পাচ্ছেন যদি বেড পাইতে পারেন, একটা আসলেন, ডাক্তার আসলে আসলো, নাইলে নাই। এবং কোনো গুরুতর কোনো কিছু হইলে সাথে সাথে হায়দার ওসমানী মেডিকেল সিলেটে, নাহলে মাউন্ট অডেরো নামে আরেকটা হাসপাতাল আছে ওখানে রেফারেল, বা ঢাকা মেডিকেল রেফারেল করা। ওদের ইটস বেসিক্যালি রেফারেল হসপিটাল। এটা হসপিটাল বলা যাবে না, কারণ এখানে কোনো চিকিৎসা করা হয় না, এখানে জাস্ট মেইনটেইন করা হয়। হ্যাঁ, ইয়ে দিয়ে আপনাকে জাস্ট মেইনটেইন, কোনো আপনাকে আরোগ্য লাভের জন্য কোনো চিকিৎসা করা হয় না। সেরকম ডাক্তারও নাই, ইনফ্রাস্ট্রাকচার সবই আছে, বাট আমাদের শেষ অবস্থায় এটাকে একটা মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে রূপান্তর করেছিলাম, কমপ্লিট উইথ করোনারি কেয়ার ইউনিট, 6 বেড করোনারি কেয়ার ইউনিট, আপনার যে কি বলে ডায়ালিসিস করার ইউনিট, 4 বেড ডায়ালিসিস ইউনিট, এগুলি দিয়ে সম্পূর্ণ মেশিন, এমআরআই মেশিন সব আনা হয়েছিল। হ্যাঁ, এবং আওয়ামী লীগ সরকার আসার পরে এই সমস্ত অ্যাডভান্স মেশিনগুলি সব গ্রেটার ফরিদপুরের, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ওখানে নিয়ে গেছে। কারণ এই ধরনের মেশিন বাংলাদেশে আর কোনো সরকারি হাসপাতালে আসেনি, এই মৌলভীবাজার সরকারি হাসপাতালে প্রথম এসেছিল। আচ্ছা, কিন্তু এর বাইরেটাও আমরা ক্ষমতায় নাই। 111 সরকার তো এসে এগুলি আর কোনো কিছু করেনি, পড়েছিল, বাক্সবন্দি বসেছিল। আওয়ামী লীগ সরকার আসছে, এসে দেখছে 1.5-2 বছর হয়ে গেছে, হ্যাঁ, এগুলো এখানে বসাবে না, সব মেশিন এখান থেকে যা যা আসছিল নিয়ে গেছে। মৌলভীবাজার হাসপাতালটাকে সেখানে ডাক্তারদের যতগুলো পদ দেখলাম তার 3 ভাগের 2 ভাগ ডাক্তার নাই, 3 ভাগের 2 ভাগ ডাক্তার, এবং যে 1 ভাগ আছে তারাও ওই সরকারি হসপিটালের চাইতে বেসরকারি জায়গায় যে 1 ভাগ ডাক্তার আছে, ওরা সব এই যে ক্লিনিক দেখছেন, এখানে ক্লিনিকে তারা ডাক্তারি করে। জি, ওরা বলে দে পেশেন্টকে ওই অমুক ক্লিনিকে আসবা। জি, ঠিক আছে, অমুক ক্লিনিকে সন্ধ্যার সময় ইয়েতে। আপনি যথার্থই বলেছেন যে এই যে লাইনে ধরে রাস্তায় যে ক্লিনিক, আমিও কিছু মফস্বল টাউনে গেছি, কিন্তু এরকম কারবার দেখি নেই। হ্যাঁ, এই যে ফার্মেসি আর ক্লিনিক এই যে পুরো 1 কিলোমিটার রাস্তা 2 দিকে এইগুলি নিয়ে ভর্তি হয়ে গেছে। মানুষজন কোথায় যাবে? আপনার অসুস্থ হইলে কেউ না কোথাও তো যেতে হবে তো। তারপরে এই যে প্যাথোলজিক্যাল ইউনিট করেছে, এগুলি রিপোর্টগুলি কোনোটার কোনো ইয়ে নাই। আপনার কি রিপোর্ট আসতেছে এগুলো বলতে পারবেন, এগুলো তো আন্দুজ লোকদেরকে এনে দিয়ে রিপোর্ট করতেছে। তো যাই হোক, এখানে ইট ইজ বেসিক মৌলভীবাজার হাসপাতাল, এটা বেসিক্যালি একটা রেফারেল হাসপাতাল। আচ্ছা, জাস্ট এখানে এনে সিলেটে চলে যাচ্ছে। আচ্ছা, আমি জামাতের প্রতিনিধি, আপনাকেও এই একই প্রশ্ন করে এটাও জিজ্ঞেস করি যে এখানকার মানুষের ইউরোপে আমেরিকাতে থাকে সেটা ঠিক, কিন্তু সবাই কি এরকম পয়সাওয়ালা যে সবাই বেসরকারি হাসপাতালে বেশি পছন্দ করে, নাকি এই যে চা বাগানের শ্রমিক দেখলাম যে এখানের দারিদ্র পরিস্থিতিও অনেক সন্তোষজনক না, মানে দরিদ্র মানুষের সংখ্যা এখানে অনেক, আপনারা কি তাদের খোঁজ খবর রাখেন? সম্মানিত সঞ্চালক, আসলে আমার প্রথম দফার কথায় একটা পয়েন্ট আমার ছুটে গেছে, এটা আনাটা একান্ত প্রয়োজন আমি মনে করি, যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া উনি বাস্তবেই শুধু বিএনপির সম্পদ নয়, উনি দেশের সম্পদ। ওনার শুকরিয়া ওনার খেতাব হচ্ছে উনি আপসীন নেত্রী বাস্তবেই। সুতরাং দেশের এই যুগ সন্ধিক্ষণে ওনার মতো একজন লোক বেঁচে থাকা আমাদের জাতির জন্য খুবই প্রয়োজন। আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আমি মান মনিবের কাছে
দোয়া করি যেন আল্লাহ উনাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমিন আমিন আমিন। তারপরে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে মৌলভীবাজারের লোক প্রবাসী বেশি, পয়সাওয়ালা বেশি, তারা বাইরে চিকিৎসা নেয়। এটা সব এলাকার মানুষ নেয় যারা সম্পদশালী, কাছে নিয়ে বলবেন। যারা পয়সাওয়ালা সম্পদশালী। তো আমাদের এলাকার সব মানুষ যে সম্পদশালী পয়সাওয়ালা বাইরে চিকিৎসা নেয় নেয় এরকম নয়। এটার প্রমাণ প্রতিদিন যদি আমরা হসপিটালে যাই, এই যে সরকারি 250 শয্যার হসপিটালে আমরা গেলেই এ প্রমাণ পাই যে হাঁটার কোনো সুযোগ নেই, শুধু রুগী আর রুগী। সিটে তো নেই, সিটে তো আছেই, একেবারে ফ্লোরেও আমি কয়দিন আগে গিয়েছি, ফ্লোরেও রুগীরা শুয়ে আছে। আর চিকিৎসা ব্যবস্থা যেটা আমাদের এম নাসির রহমান সাহেব বলেছেন, আসলে এটা এই 250 শয্যার হসপিটাল, যেটা একটা আধুনিক হসপিটাল হওয়ার কথা, যেখানে জটিল রোগেরও চিকিৎসা হওয়ার কথা, সেখানে কোনো কিছুই নয়, শুধু একটা প্রাথমিক চিকিৎসা। যে কোনো রোগী আসলে একটা প্রাথমিক চিকিৎসা দিয়েই তারা এদেরকে রেফার করে দেয়। এই হচ্ছে অবস্থা। আপনারা দুইজনই একটা বিষয় একমত। আমি একটু আসবো যে মনু নদের ভাঙন মোকাবেলায় 996 কোটি টাকার একটা প্রজেক্ট এখানে আমরা দেখেছিলাম, এবং সেইখানে এই প্রজেক্ট নিয়ে এখানকার মানুষ, আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলেছে হরিলুট হয়েছে, এবং সেই জায়গাটায় তার পাশে আবার কুশিয়ারা নদীতেও ঠিক একই রকমের এরকম যা ইচ্ছা তাই চলেছে, সেখানে ভাঙন চলছে এখন পর্যন্ত। আপনার একটু অবজারভেশন, আপনি নিশ্চয়ই খোঁজ খবর রাখেন, যদিও আপনারা কথা বলতে পারেন নাই ঠিকই, নিশ্চয়ই আপনারা জানতেন বিষয়গুলো, একটু বলবেন। ধন্যবাদ। আপনি একটা রিয়েল জায়গা ধরেছেন, এই যে এই প্রজেক্টটার কথাটা বলছেন মনু বাঁধের ইয়েতে 960 কোটি টাকা, এবং এটা যথার্থ সত্য কথা, এটা একটা হরিলুটের ইয়েতে। ইউজুয়ালি নদী বাঁধে কাজে এমনি হরিলুট হয়। হ্যাঁ, এখানে একেবারে সবচেয়ে মানুষ এসেও এখানে এটা এই ধরনের কাজটাই হলো লুটের কাজ। আপনার মাটি ভরাইতে যদি 10 টাকা লাগে, আপনি বিল করতেছেন কিন্তু 50 টাকা 60 টাকা। হ্যাঁ, এইভাবে করেই কিন্তু হয়ে আসতেছে। যাই হোক, এই 960 কোটি টাকার প্রজেক্ট, এটা কুলাউড়া থেকে শুরু করে দিয়ে আমাদের রাজনগর, তারপরে মৌলভীবাজার হয়ে আপনি কুশিয়ারা নদীর সাথে ইয়ে করবে। এটা প্রজেক্ট শুরু হয়েছে কয়েক বছর আগে। এখন পর্যন্ত এর কোনো বাহ্যিক কোনো কিছু দেখিনি। 960 কোটি টাকাটা কোথায় গেল? হ্যাঁ, এটা নাকি কুলাউড়া থেকে হয়ে আসতেছে। কি হয়েছে আসলে? এটা আমি সরজমিনি ওইখানে, বাট আমাকে আমাদের যে বিভিন্ন ধরনের যারা ইয়েতে বলছে যে আপনি ধরে নিতে পারেন 960 কোটির পুরোটা খরচ হয়েছে কিনা আমি জানি না। এটা আপনি কথাটা বলেছেন বলে কালকে আমি খবর নিতে পারবো ইয়ের কাছ থেকে এটার ব্যাপার নিয়ে। তবে এটার আগে আমি যা শুনেছি, এটার কাজ বোধহয় ডিসবার্সমেন্ট হয়েছে অর্ধেকের মতন টাকা। হ্যাঁ, অর্ধেকের মতন টাকা ডিসবার্স, কিন্তু ওই অর্ধেক টাকার যে কাজ হওয়ার সেই কোনো কাজ হয়নি আপনার। যারা এই কাজ নিয়েছিলেন সে কাজগুলো তারাই করছেন না। আমি আপনাকে বলি, কাজ নিয়েছেন ঢাকার পার্টিরা, জি, কিন্তু আওয়ামী লীগের যে 4 নেতা ছিলেন এখানে, এই 4 নেতার সবাই ভাগ আছে ওর ভিতরে। জি, আওয়ামী লীগের এখানে 4টা খলিফা ছিল, জি, একদম 4 খলিফা। বুয়া এমপি, বুয়া মেয়র, বুয়া উপজেলা চেয়ারম্যান আর বুয়া জেলা পরিষদ চেয়ারম্যান। জি, এই 4 খলিফা মৌলভীবাজারে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হইতো, কোন এক খলিফা হয়তো পুরো একটা প্রজেক্টের পুরো একক অংশীদার। জি, আর বড় প্রজেক্ট হইলে এই ধরনের যে 960 কোটি বা ইয়েতে হইলে ওরা আবার 4 জন অংশীদার। কিছুই নাই ওদের। এই বন্টনটা হয় কিন্তু যখন বিল পায়, তারপরে বিল পাওয়ার পরে অনেক সময় কাজ তো শেষ হয় না। না, অনেক সময় কন্ট্রাক্টরকে আগে দিতে হয়, অনেক সময় কন্ট্রাক্টরকে খলিফাদেরকে আগে দিতে হয়। কমিশনটা আগে নিয়ে তারা চলে গেছে, তারা টাকাটা আগে নিয়ে রাখতেন ইয়েতে। হ্যাঁ, তারপরে ওরা ওদের বিল করে নিয়ে টাকাটা উঠাইতো। হ্যাঁ, অনেকে আছেন যে না, আমি ভাই তুমি আগে আমার টাকা দিবা, বা 50% আগে দিবা। 50% আগে তো টাকা দিতেই হবে, এটা কোনো মাপ নাই। হ্যাঁ, যাই হোক, তো যদি বিল নিতে হয়, জি, ওই ডিপার্টমেন্টে ফোন করে বলে দিবে, এক খলিফা এই বিল দিবেন না, আগে আমি বড় জনে করি। ডিপার্টমেন্ট তো কিছু করবে না।
জি। হ্যাঁ, যতক্ষণ না ওই খলিফা জানাবে যে হ্যাঁ দিতে পারবেন। তো কতক্ষণ দিতে পারবেন? যখন ওই কন্ট্রাক্টর ওই খলিফাকে তার টাকা বুঝে দিছে, তখন বিল পেমেন্ট হয়। আচ্ছা, তো এখন সেই প্রজেক্টের কাজ কিভাবে চলে আপনাদের? এখন আপনাদের দলের কোনো আমি আই সংশ্লিষ্টতা? উইল বি অনেস্ট, আমি এটার ব্যাপারে কোনো খবর এটা নিয়ে নেই। ইয়েতে আসলে এত কিছু চিন্তার মধ্যে এই জিনিসটা একটুখানি আমাদের করবে। আমি কালকে পরশু এই ব্যাপার নিয়ে বিস্তারিত এটার ব্যাপারে খবর নিব ইয়েতে। আচ্ছা, আমি দর্শকদের মধ্যে থেকে একটা প্রশ্ন নিতে চাই। আপনারা কেউ নিতে চান? একটু মাইক্রোফোন। যেহেতু 26-এর নির্বাচন নিয়ে আলোচনা, আসলে এখনো নির্বাচন নিয়ে আমরা কোনো কিছু শুনতে পাই না। আমি আমার এই সম্মানিত জামাতের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আব্দুর রহমান সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি ইতিপূর্বে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং আপনি প্রথম দ্বিতীয় হন নাই, তৃতীয় হয়েছেন, সামান্য ভোট পেয়েছেন, এবং অপরদিকে এটা বৃহৎ পরিসরে নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন। কার সাথে দাঁড়িয়েছেন? সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান সাহেবের ছেলের সাথে। এবং আপনি কি মনে করেন যে আসলে যেহেতু আপনি ক্ষুদ্র পরিসরে নির্বাচনে আপনি শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, এই বৃহৎ পরিসরে আপনি নির্বাচন করে আপনি কতটুকু পরিষ্কার সফলতা পাবেন? একটু শুনি আপনাদের এর সাথে জুড়ে দেই যে আপনাদের যেই 4টা আসন মৌলভীবাজারের, যেই 4টি আসন আছে, জামায়াতের কি পরিকল্পনা এবং আপনারা এই আসন নিয়ে কম্পিটিশনটা আপনাদের পরিকল্পনাটা একটু যদি শুনে এর সাথে যুক্ত করেন আর কি। যিনি প্রশ্ন করেছেন ওনাকেই আমি সামনে রেখে আমি বলতে চাই যে আমি 2টা উপজেলা নির্বাচনে 2009 এবং 2014-তে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। উনি আমার সাথে একটাতে এই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী উনিও ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনিও ছিলেন একটু কাছে নিয়ে। জি, তো আমি 2009-এ যে নির্বাচন করেছি, 2009-এ যে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছি, তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। এই আওয়ামী লীগের উপজেলা সভাপতি এবং মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আওয়ামী লীগের সেক্রেটারি আসকির খান সাহেব আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনিও ছিলেন। আমি আসলেই মানে জামাত ইসলামীর তখন দায়িত্বশীল, জেলা দায়িত্বশীল। আসলে আমার তো উনাদের তুলনায় আমার পায় পরিচিতি অনেক কম ছিল। এখন বেড়েছে? কম ছিল। তারপরেও আমি আপনার এই 9-এর নির্বাচনে আমি 22,000 ভোট পেয়েছি। আচ্ছা, যিনি মতিন সাহেব প্রশ্ন করেছেন কত ভোটের মধ্যে 22,000 ছিল? যাই হোক, আমার প্রতিদ্বন্দ্বী যিনি পাশ করেছিলেন উপজেলা মানে আওয়ামী লীগের সভাপতি, উনি সম্ভবত 37,000 পেয়েছিলেন। আর আওয়ামী লীগের সেক্রেটারি আমার সমান ভোট পেয়েছিলেন 22,000 সামথিং। আচ্ছা, ওনার যে সেন্টার, ওনার যে গ্রামের পার্শ্ববর্তী সেন্টার, আমি ফার্স্ট করেছি। আচ্ছা, আমি ফার্স্ট হয়েছি। আচ্ছা 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 আচ্ছা, আমি সঠিক না সঠিক আমি একটা প্রমাণ দিতে পারবো। আচ্ছা, আমি প্রমাণ দিতে পারবো। আচ্ছা, এটা ব্যক্তিগতভাবে না নিয়ে যে আলোচনা এই দিকেই থাকুক। যে এবার আপনাদের উনি তো আমাকে প্রশ্ন করেছেন, আমি ওনাকে প্রশ্ন করি না, আপনার প্রশ্ন করার সুযোগ নাই। উনি এখন একজন ভোটার, আপনি হচ্ছেন এখানে এখন প্রার্থী। তো আপনার দিকে প্রশ্ন আসবে। এইবার আপনার একটু প্ল্যান যদি শেয়ার করেন যে আপনারা কিভাবে এখানে ভোটের ফ্যাক্টর হিসেবে চা বাগানের শ্রমিকরা আছে, এখানে অন্যান্য যেসব ফ্যাক্টর, আপনারা কিভাবে কাজ করছেন? আমার এই 2 উপজেলাতে আলহামদুলিল্লাহ আমার প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে আমার সংগঠন আছে। আচ্ছা, আছে। ইনশাল্লাহ এটা প্রমাণ হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচনে এটা প্রমাণ হবে। আচ্ছা, আপনি আশাবাদী? আর আপনি বলছেন যে চা শ্রমিক, এই 2 উপজেলার মধ্যে রাজনগর উপজেলাতে টি গার্ডেন প্রায় 14টা, জি, আর সদর উপজেলাতে সম্ভবত 2টা।
আলহামদুলিল্লাহ আমার এক যুগেরও আগের থেকে এই চা শ্রমিকরা খুবই অবহেলিত শিক্ষা দীক্ষা চিকিৎসায়। আমার রাজনগর ইসলামিক সোসাইটি নামে একটা সোসাইটি আমি গঠন করেছি 1991। এটা সমাজ কল্যাণ সংস্থা, এটার মাধ্যমে আমি সমাজ কল্যাণমূলক কাজ করি, গরিব অসহায় দুস্থ কিন্তু সেটা মানুষের কাছে। ইসলামিক সোসাইটি, এখানকার রাজনগর যারা ইসলামিক সোসাইটি। শ্রমিক তারা তো অনেকেই সংখ্যালঘু অন্য ধর্মের। হ্যাঁ, আমি বলি আমার এই সোসাইটির পক্ষ থেকে এক যুগেরও পূর্ব থেকে এই চা শ্রমিকদের মধ্যে মানে চা শ্রমিকদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আমি 2টা বৃত্তি প্রদান করি। একটা হচ্ছে এই শিক্ষাবৃত্তি, যেটা 6 থেকে 10 পর্যন্ত জি, বাগানের শ্রমিকদের গরিব মেধাবী ছাত্র ছাত্রী ছেলে মেয়ে। আচ্ছা, আর আরেকটা বৃত্তি আমি প্রদান করি যারা এই গার্ডেনগুলাতে প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলে বার্ষিক পরীক্ষায় 1 থেকে 5 পর্যন্ত যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় আচ্ছা, তাদেরকে আমি মেধাবৃত্তি দিই। আচ্ছা, এটা আপনি করে যাচ্ছেন নিয়মিত। জি। এখানে চা শ্রমিক হিসেবে যারা আছেন একটু শুনতে চাই, তার কথা শুনতে চাই। দেখি আপনারা যে এই মৌলভীবাজার রাজনগর 3 আসনের এমপি মহোদয়দের নিয়ে আপনারা যে টকশুর আয়োজন করেছেন, ভবিষ্যৎ MP আপনাদেরকে মহোদয়, জি। ধন্যবাদ। জি, আমার চা বাগানবাসীর পক্ষ থেকে, পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। জি, আমরা সাধারণ চা শ্রমিক, আমিও একজন চা শ্রমিক। আমরা অতীত থেকে দেখেছি আমাদেরকে সবাই আশা দেয়, কিন্তু পরবর্তীতে আমরা আশাহত হয়। আমাদের চা শ্রমিকরা অনেক অবহেলিত এবং নিরীহ শ্রমিক। আমাদের ভূমির অধিকার নেই। আমরা অতীতে ভোট দিয়েছি, যারাই ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে শোনায় আমরা সাগর থেকে তিমি মাছ ধরে এনে দিব আপনাদের কাছে, কিন্তু মূলত আমরা ট্যাংরা পুঁটি বা দাড়কিনাও পাই না। এখন আপনারা যে আয়োজন করেছেন এতে আমি খুবই আনন্দিত। যে আপনার প্রশ্নটা বলেন এবার। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা চা শ্রমিকরা 71-এর পর থেকে একটি দলকে আমাদের চা শ্রমিকরা ভোট দেয়। শুধু আমি একজন ব্যতিক্রম, যে আমি 2001 থেকে বিএনপির অঙ্গ সংগঠনের সাথে জড়িত। আমি 2018 এজেন্ট ছিলাম এবং 2001-এ এম সাইফুর রহমান সাহেবের ছেলে এম নাসের রহমান সাহেব উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি সেদিন ভোট দিয়েছিলাম। এবং আমি প্রথম চা শ্রমিক। হ্যাঁ, আপনি ব্যতিক্রম, কিন্তু আপনাদের কমিউনিটি এখন কি পরিবর্তন হয়েছে? কমিউনিটি কিন্তু ভিন্ন, কমিউনিটি ভিন্ন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন কোনো পরিবর্তন মনে হয়? এখন আমাদের কোনো পরিবর্তন হয়নি, তবে আমাদের যে বাগানের যে শিল্প চালান যে মালিক সাহেব, উনি একটু শিক্ষানুরাগী। উনি আসার পরে বাগানে একটি ভালো স্কুল করেছেন, জি, এবং একটি মেডিকেল করেছেন। সে থেকে আমরা সামান্য আচ্ছা, চিকিৎসা একটু ভালো পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আর এখন আমার যারা প্রশ্নটা একটু নির্বাচিত শুনে নিন। হবেন, আমার এমপি মহোদয় নাসের রহমান সাহেব, উনি আশাবাদী, উনাকে আমরা ভোট দেব, উনি নির্বাচিত হবেন। আর উনি হলে আমাদের এই স্কুলটিকে ডেভেলপ করবেন। এবং রাস্তাঘাট অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, আপনার প্রশ্ন রাস্তাঘাটের খুবই অবস্থা খারাপ। এবং জি, শিক্ষাতে আমরা অনেক পিছিয়ে আছি, জি। আমরা নিরীহ অসহায়, এবং আমরা ভোট দিয়ে আসছি। এখন আমার একটি দাবি হচ্ছে, আমাদের যে মজুরি বোর্ডকে উন্নত করে চা শ্রমিকের মজুরি বাড়ানো, এবং আমাদের যে 2 বছর পর পর যে চা শ্রমিক একটি ইউনিয়ন আছে, সেখান থেকে আমাদের এগ্রিমেন্ট হতো, যেটা আমাদের মজুরি বাড়ানো হতো। এই এগ্রিমেন্টকে বাদ দিয়েছে আওয়ামী লীগ সরকার। এগ্রিমেন্টকে বাদ দিয়ে গেজেট প্রক্রিয়া চালু করে আমাদেরকে বছরে 8 টাকা করে দেওয়া হচ্ছে। এই 8 টাকা পেয়ে আমরা অনেক বঞ্চিত, এবং আমরা নিরীহ চা শ্রমিকরা ডাল ভাত খাওয়ার উপায় নেই। আচ্ছা, আচ্ছা। আমরা শিক্ষায় পিছিয়ে, অর্থনীতিতে পিছিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে এখন আপনাদের ডেইলি রেট কত? আমাদের মাত্র 186 টাকা।
আচ্ছা, হ্যাঁ 186 টাকা পায়। এটা এতে কি আমরা ডেইলি প্রতিদিন? হ্যাঁ ডেইলি প্রতিদিন কাজ করলে 186 টাকা। আচ্ছা, না সরি 8 টাকা বেড়ে 86 টাকা হয়েছে। 186 না খালি 86? 186। 186, আচ্ছা আর রেশন পায় মাত্র 222 গ্রাম। আচ্ছা হ্যাঁ প্রতিদিন রেশন হচ্ছে 222 গ্রাম একজন শ্রমিকের। আচ্ছা আচ্ছা, অনেক এখন ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন হচ্ছে জি। যে আপনারা নির্বাচিত হলে জি, আমার এমপি, আমিও তো ভোট দিব, আমার এমপি মহোদয় নাসির রহমান সাহেব নির্বাচিত হলে আমাদের শ্রমিকের মেডিকেল এবং এই স্কুলটি আরো উন্নয়ন করে দেন এবং রাস্তাঘাট উন্নয়ন করে দিবেন। আপনার দাবি। এবং Okay, medical অনেক ধন্যবাদ, কলেজ। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি যদি আপনাদের দুইজনের কাছ থেকে একটু শুনি, মানে এই চা শ্রমিকদেরকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি এবং এদের যে বঞ্চনার কথা আপনারা জানেন। আমি বলতে চাই, এই চা শ্রমিকদের ডেইলি ভাতা 2001 সালে ছিল 40 টাকার নিচে। জি, 40 টাকার নিচে 2001 সালে পার ডে? পার ডে মাত্র 40 টাকা? আচ্ছা, কারণ বলছি, ওদেরকে আবার ওই যে চাল ডাল এবং কিছু তেল ওগুলি রেশনে দেওয়া ছিল আর কি। তো আমার ফাদার ওই সময় এই 2001 থেকে 6 এর ভিতরে ওদের রেট বাড়ায় 5 বছরের ভিতরে 116 বা 120 টাকার মধ্যে কিন্তু নিয়ে এসেছিল, 20-25 টাকা। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা জিনিস বুঝতে হবে, ওদের বেতন বাড়ানোর ব্যাপারে মালিকরা সাংঘাতিক বিরোধী। আচ্ছা, সেটা কেন সেটা আমি আসছি পরে। তো 125-26 পর্যন্ত দিয়ে বিএনপি সরকার শেষ করেছিল বোধহয় 2006 সালে জি, ডেইলি রেটটা। এর পরবর্তীতে আওয়ামী লীগ সরকার তার এই 15 বছরে দেখেন ওই 50 টাকা বা 50 বা 55 টাকা বাড়িয়ে ইয়ে করেছে। হ্যাঁ, এদের রেট এই যে এখনো 220 গ্রাম হবে না, 220 গ্রাম তো সামান্য, 220 গ্রাম আর একটু বেশি কিছু হবে বোধ হয়। তো ওদেরকে দে আর এন্টাইটেল টু ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট এবং আপনার রেশন বেসিক এসেনশিয়ালসটা, চাল ডাল তেল, হ্যাঁ চাল ডাল তেল এবং এতে এগুলি ওদেরকে ফ্রি দেওয়ার কথা। তো সেইটা এখন ওরা তো এখানে একটা বড় লোক মালিকের এখানে আছে, বাট সরকারি যে সরকারি তো তেমন নাই, কয়েকটা মাত্র, বেশিরভাগই বেসরকারিতে ওদের একটা খুব রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্সটা হলো যে চা ব্যবসাটার লাভ বা ক্ষতি ইজ মানে আপনি কোনো বছরে চা বাগান হয়তো বিরাট নিতে পারেন, কিন্তু লাভ হইলে হয়তো কোনো বছরে যদি 2 কোটি টাকা লাভ হয়, পরের বছরে 4 কোটি টাকা লস হয়। জি, কারণ প্রাইসটা তো মালটা তো বিক্রি হচ্ছে আপনার অকশনের মাধ্যমে। জি, তো অকশনে চায়ের কোয়ালিটির উপরে নির্ভর করে। জি, অফকোর্স হাই কোয়ালিটি চা হলে বিষয়, কিন্তু ওদেরকে যে ইয়েটা দেওয়া দরকার, যে ইয়েটা মিনিমাম ইয়েটা, এটা অত্যন্ত ইয়ে ব্যাপার। এখন তো ওই যে রেশনে তো ওই অনুপাতে জিনিস দিচ্ছে না। এখন আমি শেষ করি, আমাদের প্ল্যান হলো যে আগামীতে আমরা যদি ক্ষমতায় আসি, এটা যেহেতু আপনার বাংলাদেশের 94টা চা, 94 না 96টা চা বাগান মৌলভীবাজার জেলায়, 92, হ্যাঁ 92টা বা 94 আমার মনে হয়, এবং এই 2 থানার ভিতরে আপনার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, মানে যাই মৌলভীবাজার রাজনগর, মোটামুটি সব উপজেলাগুলিতেই চা বাগান বিস্তৃত, 7 উপজেলাতেই। তো এখানে আমার বিশেষ করে একটা ইয়ে আসবে যে এদের চা বাগানিওয়ালাদের ইয়েটা বাড়ানোর ব্যাপারে। জি, আপনার একটা আন্তরিকতা ইয়েতে, এবং তাদের যে আপনি জানেন যে একটা ঐতিহাসিক ব্যাপারে যে উনি কথায় বলছিলেন যে বেশিরভাগ মানুষেরই আগের ধরেন যে আওয়ামী লীগের ভোটার, এবং আপনি সেদিন একটা উঠান বৈঠকে বলছিলেন যে আপনি আওয়ামী লীগের ভোটারদেরকে নিরাপত্তা দিবেন। এই আলোচনাটা কেন আসলো? হ্যাঁ, আমি আপনাকে বলতে তাহলে আমার যে এটা বলবো, আমার ইয়ে কি বলে জামাত ইসলামী ইয়েতে যাবে, আওয়ামী লীগ জামাতে মানে কি বলে আওয়ামী লীগের যে বলছি যে ইয়েতে দিব, আওয়ামী লীগরা তো এখনো তো ধরেন তাদের 20-25% ভোট তো আছে তাদের। আচ্ছা, ঠিক আছে না, ধরেন 25%ই ধরলাম, এর নিচে না। এরাদের মধ্যে এরা তো ভোট দিতে চাইবে অনেকে, জি, অনেকে হয়তো চাইবে না, যারা কট্টরপন্থী তাদের ক্যান্ডিডেট নাই তারা দিতে চাইবে না। তো এখন এটা হলো যে অনেক আওয়ামী লীগের হয়তো মনে করতে পারে যে আমরা তো 15 বছর বিএনপিকে, কারণ
এই 15 বছর তো বিএনপিকেই মারধর করেছে, মামলা টামলা সব তো বিএনপি হয়েছে। আওয়ামী লীগের ভোটাররা হয়তো মনে করতে পারে যে বিএনপি হয়তো তাদেরকে পারসিকিউট করতে পারে। জি, এই যে আন্দোলন রিভলিউশনটা হলো, এই রিভলিউশনে একটা আওয়ামী লীগ নেতা মারা গেছে, একটা আওয়ামী লীগ নেতাও মারা যায়নি। জি না, কারণ বিএনপি প্রতিশোধমূলক কোনো কিছু কর্মকাণ্ড করে নাই। এখন যারা বিরোধী দল হওয়ার চেষ্টা করছেন, উনাদের তো ভোট ব্যাংক ওরকম নাই। জি, এবং উনারা হয়তো আওয়ামী লীগের কাছ থেকে ভোটটা নিতে চায়। জি, হ্যাঁ, জি। উনারা আওয়ামী লীগের ভোটারদেরকে হুম করতেছে, সেটা করতেই পারে। আচ্ছা, হ্যাঁ, দে আমরাও করব, ওনারাও করবেন, এটা করতেই পারেন। বাট উনারা একটু বেশিভাবে করতেছেন। আচ্ছা, উনারা তার বিএনপির ভোট নিয়ে যেতে পারবেন না। জি, তো ওনারা আওয়ামী লীগকে সবচেয়ে বেশি করতে চাচ্ছেন, আচ্ছা, ক্যাপিটালাইজ করতে চাচ্ছেন। আচ্ছা, সেই জন্যই আমার এই কথাটা বলা যে আওয়ামী লীগেরদেরকে, হ্যাঁ, যদি কোনো প্রোটেকশন কেউ দিতে হয় বা কোনো সময় বিএনপি দিতে পারবে। আচ্ছা, হ্যাঁ, অন্য কোনো দল খালি তার নিজের স্বার্থের জন্য করবে, জি, পরবর্তীতে কিন্তু জিনিসটা আসবে না। আচ্ছা, আমি একটু আপনার কাছ থেকে শুনি এটা। আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ইনফ্যাক্ট চা বাগানের শ্রমিকরা তারা প্রকাশ্যেই বলেন যে তারা একটা দলকে পছন্দ করে আসতেন, এবং বিশেষ করে সংখ্যালঘু যারা। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা আমি না বললেই না হয়, যেটা আমার প্রতিদ্বন্দ্বী এম নাসির রহমান সাহেব আন্দোলন সংক্রান্ত বলেছেন যে আন্দোলন একমাত্র বিএনপি করেছে, আর কোনো দল করে নাই। এটা তীব্র উনি কিন্তু একমাত্র বিএনপি না, করেছে এভাবে শুনেন, বলেন নাই। সেটার প্রতিবাদ আমি তীব্রভাবে করছি। আমার দলের 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে এই আন্দোলনের কারণে। আমাদের অসংখ্য নেতাকর্মী চাকরি হারিয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে। আমার সাতক্ষীরার আমার জেলা আমিরের বাড়ি, দুতলা বাড়ি বোলডেজার দিয়ে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আপনাদের এখানকার কিন্তু হ্যাঁ, আমি নিজে আসামি ছিলাম, উনি ছিলেন 1 নম্বর, আমি ছিলাম 2 নম্বর, আমি জেল কেটেছি। জি, আচ্ছা, এখন আপনারা মানে ভোটের রাজনীতিতে কিভাবে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকেও আপনারা একই প্রতিশ্রুতি বা আরো কট্টরপন্থী ভাবে তাদেরকে ডেকে নিচ্ছেন বলে শোনা যাচ্ছে? বিএনপি বলে আলাদা আমার কাছে কিছু নাই, আমার কাছে সবাই ভোটার। আচ্ছা, আমি ভোটারদের কাছে আমি আমার আবেদন করতেছি যে আপনারা যারা নির্বাচনে আসছে তাদেরকে আপনারা চিনেন, জানেন, খোঁজখবর নেন। আমি 2 বার উপজেলা চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমি প্রতিনিধি হতে পারি নাই, একজন ইউনিয়ন চেয়ারম্যানও হতে পারি নাই, মেম্বার হতে পারি নাই। আমি যে সময় রাজনগর উপজেলা আমির ছিলাম, আমি আগেই বলেছি 1991 সালের জুন মাসে আমি রাজনগর ইসলামিক সোসাইটি গঠন করে প্রথমেই আমার মৌলভীবাজার শিক্ষা দীক্ষার দিক দিয়ে অনেক পিছনে, এর মধ্যে আমার উপজেলা রাজনগর অনেক পিছনে। এই শিক্ষার মান উন্নয়নের জন্য আমি রাজনগর আইডিয়াল হাই স্কুল প্রতিষ্ঠা করি 1992 সালে। এই স্কুল সিলেট বোর্ডে যে সময় টপ 20 তালিকা হতো, প্রকাশ করা হতো, কয়েকবারই এই টপ 20 মধ্যে স্থান লাভ করেছে। আচ্ছা, এইবার যে এসএসসি পরীক্ষা, এইবার এসএসসি পরীক্ষায় মৌলভীবাজার জেলার মধ্যে রাজনগর আইডিয়াল স্কুল সেকেন্ড হয়েছে, শ্রীমঙ্গলের বার্ড ফার্স্ট হয়েছে, শমশাননগরের যে শাইন স্কুল সেটা থার্ড হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আমাকে একটু বলতে দেন। আমি জেলা আমির হওয়ার পরে আমি 1904 সালে জেলা আমির হয়েছি। জেলা আমির হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখানে একটা উন্নত মানের মাদ্রাসা করব। ইনশাল্লাহ এই মৌলভীবাজার পুলিশ লাইনে বর্তমানে 8 কিয়ার জায়গা 240 শতক একটা মাদ্রাসা স্থাপন করেছি, এটা আলিয়া মাদ্রাসা। সেখানে একটা কমিউনিটি ক্লিনিক আছে, একটা ড্রিম হোমস নামে একটা এতিমখানা আছে, একটা হাফিজি মাদ্রাসা আছে। এই যে ক্লিনিক 50 টাকা ফি দিয়ে রোগীরা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে পারে। এই মাদ্রাসা এইবার দাখিল পরীক্ষায় এটার মধ্যে সংখ্যালঘুদের কোথাও না, শুনেন, তারা তো মাদ্রাসায় পড়বে না। আমি তো বললাম মাদ্রাসা পড়বে না, স্কুলেতে পড়বো। এটা তো 8% হচ্ছে আপনার
যে অমুসলিম, বাকি 92% তো মুসলিম। এই কাজটা কি 92% জি, উপকৃত হবে না? রাইট। হ্যাঁ, জি। আর আমি শ্রমিকদের জন্য তো আমি আগেই বলেছি যে আমি শ্রমিকদের শিক্ষা দীক্ষার জন্য আমি কি করেছি আচ্ছা। বা কি করে যাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এই মাদ্রাসাটা এইবার সিলেট বোর্ডে, জি। সিলেট বিভাগে, বোর্ডে না, সিলেট বিভাগে, মাদ্রাসা বোর্ড একটা, সিলেট বিভাগে এইবার দাখিল পরীক্ষায় ফার্স্ট হয়েছে সিলেট বিভাগ। আচ্ছা দর্শক, আজকে আমরা মৌলভীবাজার 3 আসন নিয়ে আলোচনা করছিলাম। আসলে এখানে এত বেশি বিষয়বস্তু, তা আজকে আমরা এখানে শেষ করতে চাই। আগামীকাল এর পরের পর্ব আপনারা দেখবেন স্টার নিউজে।